ওকে, তো আজকে আমরা এই ভিডিওতে কেমিস্ট্রি 1 বইয়ের প্রথম অধ্যায় পারমাণবিক গঠনের দ্বিতীয় রচনামূলক প্রশ্নটা সলভ করব। দ্বিতীয় রচনামূলক প্রশ্ন কোনটা আছে? দ্বিতীয় রচনামূলক প্রশ্নটা হলো কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, বিভিন্ন প্রকার কোয়ান্টাম সংখ্যার বর্ণনা দাও। ঠিক আছে, তো কোয়ান্টাম সংখ্যা কি সেটা আমরা এই ভিডিওতে জানবো। কেমন জানি শোনাচ্ছে যে কোয়ান্টাম সংখ্যা, তাই না? এটা আসলে কিসের সংখ্যা? আচ্ছা, এখানে এটার অ্যান্সারটা দেওয়া আছে। কোয়ান্টাম সংখ্যা হলো একটা পরমাণুতে তার ইলেকট্রন সমূহের বিভিন্ন জিনিস বর্ণনা করে এমন একটা সংখ্যা। ঠিক আছে, তার মানে কোয়ান্টাম সংখ্যা কাকে ডিফাইন করতেছে? কোয়ান্টাম সংখ্যা অবশ্যই একটা পরমাণুর ভিতরের ইলেকট্রনকে ডিফাইন করবে। ঠিক আছে, তো ইলেকট্রনের কি কি ডিফাইন করবে? আচ্ছা দেখি, আমরা অলরেডি কি জেনেছিলাম, এই যে যদি এরকম একটা পরমাণু আমি চিন্তা করি, এটার ভিতরে থাকে নিউট্রন, প্রোটন এবং এইখানে থাকে ইলেকট্রন, তাই না? বিভিন্ন কক্ষপথে বিভিন্ন ইলেকট্রন থাকে। তো এই ইলেকট্রনের ব্যাপার স্যাপারগুলা ডিফাইন করবে কে? এই কোয়ান্টাম সংখ্যা। তো কোয়ান্টাম সংখ্যা আসলে কি কি বুঝাবে দেখেন তো। কোয়ান্টাম সংখ্যা আসলে বুঝাবে একটা পরমাণুর ভিতরে যে সকল, একটা পরমাণুর ভিতরে তো অনেকগুলো ইলেকট্রন থাকে, তাই না? নিউট্রন আর প্রোটন না হলে নির্দিষ্ট একটা একটা করে থাকে, কিন্তু ইলেকট্রনগুলো তো অনেকগুলো থাকে, ছড়িয়ে ছিটে থাকে। তো এই এতগুলো ইলেকট্রনের কি কি বুঝাবে? ইলেকট্রনের অবস্থান বুঝাবে। ভালো করে খেয়াল করেন, ইলেকট্রনের অবস্থান বুঝাবে। অবস্থান মানে ইলেকট্রনটা এরকম বড় বড় কক্ষপথে অবস্থান করে, এই বড় বড় অরবিটে অবস্থান করে, নাকি ভিতরে দেখেন আমি কমলা কালার দিয়ে কতগুলো রেখা এঁকেছি, তো নাকি আবার এইটাতে অবস্থান করে, এইগুলা বুঝাবে। ইলেকট্রন এই কক্ষপথে অবস্থান করে নাকি ছোট ভিতরের এই দাগগুলাতে অবস্থান করে। তো এখানে একটু আমি ক্লিয়ার করে দেই, যেহেতু এটা পরমাণুর চ্যাপ্টার, আরো অনেক কিছু এই পরমাণু সম্পর্কে আমরা জানবো। তো পরমাণুর এই নিউক্লিয়াসটার বাহিরের যে লাল দাগগুলো দেখা যাচ্ছে এখানকার, সেই লাল দাগগুলাকে কি বলা হয় জানেন? লাল দাগগুলাকে বলা হবে, ইংরেজিতে বলবো আমরা এটাকে অরবিট কিংবা কক্ষপথ কিংবা শক্তি স্তর। ঠিক আছে, শক্তি স্তর। কোথাও কোথাও এটাকে দেখবেন বলতেছে নিউক্লিয়াসের চারপাশের খোলস, এটাকে মাঝে মাঝে খোলসও বলে, কারণ এটা অনেক ভিজিবল এবং এটা ভালোভাবে দেখা যায়। তো এইগুলাকে, এই জিনিসটাকে যেটা অনেক বেশি গাঢ় ভাবে দেখা যাচ্ছে, সেগুলোকে আমরা অরবিট, কক্ষপথ, শক্তি স্তর, খোলস বলি। আচ্ছা, এটা তাহলে ক্লিয়ার। তাহলে আরেকটা জিনিস আমরা জেনে রাখি যে এই যে ভিতরের কমলা দাগগুলো আছে, এগুলা কি বোঝায়? এই কমলা দাগগুলো হলো পরমাণুর ভিতরে যে ইলেকট্রনগুলো থাকে, যেই কক্ষপথে থাকে, তার নিচের এই যে দাগগুলো, সেগুলো হলো একটা পরমাণুর অরবিটাল। উপকক্ষপথটা যদিও সব জায়গায় দেখা যায় না, উপকক্ষপথ কিংবা উপশক্তি স্তর, এটাই সব থেকে বেশি আমরা ইউজ করি, উপশক্তি স্তর। ঠিক আছে, আচ্ছা, তো এটা আমরা একটু স্পেশাল ভাবে মনে রাখবো যে যে জিনিসটা বড়, যেটা একটু দেখা যাচ্ছে, যে লাইনগুলা, সেগুলোকে কিন্তু আমরা অরবিট বলতেছি, অরবিট। এবং ভিতরের যেগুলো ছোট, যেগুলো একটু স্পষ্ট কম, সেগুলোকে আমরা বলি অরবিট। তার মানে যেটা বড়, যেটা একটু ভিজিবল, সেটাই অরবিট, সেটাই ইংরেজি নামটা ছোট। এবং ভিতরের যেটা অল্প দেখা যাচ্ছে, যেটাকে মনে হয় এটার মনে হয় দাম কম, সেটা আবার একটু দেখতে, ইংরেজি কথাটা সেটারই আবার দেখতে বড়। এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই কনফিউজ হয়ে যাই যে অরবিট কোনটা, অরবিটাল কোনটা। তো এই অরবিট আর অরবিটালের সংজ্ঞা আমাদের আসে, এটার পার্থক্য আসে, এটা আমরা পরবর্তীতে জেনে নিব। আপাতত আমরা এতটুকু জানি যে আমাদের কোয়ান্টাম সংখ্যা কি বলবে। কোয়ান্টাম সংখ্যা বলবে ইলেকট্রন সমূহের অবস্থান কোথায়, এই অরবিটে নাকি ভিতরের অরবিটালে। ঠিক আছে, এটা বলবে। কোয়ান্টাম সংখ্যা আরো কি বলবে? বলবে যে ইলেকট্রনগুলোর আকার আকৃতি কেমন, ইলেকট্রনগুলো কি ধরনের শেপে হয়। ঠিক আছে, এটা বলবে, এটা আমরা জেনে নিব। এবং ইলেকট্রনের ঘূর্ণন, একটা ইলেকট্রন কি এই কক্ষপথে এই বরাবর ঘুরতেছে, ক্লক ওয়াইজ ঘুরতেছে, নাকি এটা আসলে এই বরাবর উল্টা দিকে ঘুরতেছে, এই জিনিসটা বলবে। মানে কোন দিকে ঘুরতেছে, ঘড়ির দিকে ঘুরতেছে নাকি ঘড়ির বিপরীত দিকে, এইগুলো বলবে। তো এখন আমি কি করব, আমি চলে যাব কোয়ান্টাম সংখ্যা আসলে কয়টা আছে সেটা দেখতে। আচ্ছা, তো কোয়ান্টাম সংখ্যার বর্ণনাতে এটাই এখানে বলছে, যে সংজ্ঞাতে এটাই বলছে, যে সংখ্যা দ্বারা একটি পরমাণুতে তার ইলেকট্রন সমূহের অবস্থান, আকার, আকৃতি এবং ঘূর্ণন
ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানা যায় তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। কথা একবারে ক্লিয়ার। এখন আসি কোয়ান্টাম সংখ্যা কয়টা আছে। কোয়ান্টাম সংখ্যা আপাতত জানি কোয়ান্টাম সংখ্যা 4টা আছে। একটা প্রধান কোয়ান্টাম সংখ্যা, একটা সহকারী কোয়ান্টাম সংখ্যা, একটা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কিংবা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, আর একটা হলো স্পিন কিংবা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তো এইগুলা এখন মনে হচ্ছে এগুলা কিভাবে মনে রাখবো বা হেন তেন, আমরা প্রত্যেকটা ধরে ধরে প্রত্যেকটার বৈশিষ্ট্য এবং প্রত্যেকটা আসলে পরমাণুতে কি বোঝা যায় সেটাই এখন কোথায় থাকে কিভাবে বোঝায় সেগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। আচ্ছা, তো এখন দেখেন প্রথমে আসি 1 নাম্বারটা প্রধান কোয়ান্টাম সংখ্যা। এটা আসলে কি? প্রধান কোয়ান্টাম সংখ্যার পাশে দেখেন একটু লিখে দিছি n। এই প্রধান কোয়ান্টাম সংখ্যা আসলে কি দেখেন এখানে লেখা আছে অলরেডি। এখানে যে সকল পেন্সিল দিয়ে যে সকল কথাবার্তা হালকা দেখা যাচ্ছে এগুলা একটু স্কিপ করেন, এগুলা আপাতত জানা লাগবে না। আমি টাইম মতো হলে প্রত্যেকটা বিশ্লেষণ দিয়ে দিব। হ্যাঁ, পিডিএফ এ সম্ভবত এগুলো নাই। হ্যাঁ, এগুলো পরে লেখা হয়েছে, এগুলো আপনাদের জন্য না। আচ্ছা, প্রধান কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে দেখেন কি হয়েছে। প্রধান কোয়ান্টাম সংখ্যা এটা ইলেকট্রনের শক্তি স্তর বা খোলস নির্দেশ করে। আমি একটু আগে বলতেছিলাম যে এই যে বড় জিনিসটা আছে, বড় বড় যে দাগগুলো আছে সেটাকেই কিন্তু ইলেকট্রনের শক্তি স্তর বলে, ইলেকট্রনের খোলস বলে। তাহলে এই যে দেখেন একটা সুন্দর একটা চিত্র আঁকছি, এই চিত্রের মধ্যে এই একটা ইলেকট্রন, একটা আমি কি করছি একটা পরমাণুকে নিয়ে এটাকে জুম করছি, জুম করে এটাকে বড় করছি, বড় করে আপনাদেরকে একটু ক্লিয়ারলি দেখাচ্ছি। এই যে একটা পরমাণুর ভিতরে নিউক্লিয়াসে নিউট্রন প্রোটন আছে এবং যেই দাগগুলা ভিজিবল, 1টা 2টা 3টা 4টা, এগুলা কি? এগুলা হলো শক্তি স্তর, ইলেকট্রনের শক্তি স্তর, তাই না? আচ্ছা, এটা তো বুঝতেই পারতেছেন, আমি আর না লিখি কারণ এখানে আমাকে আরো অনেক কিছু দেখাতে হবে। তো এগুলো ইলেকট্রনের শক্তি স্তর এবং এই শক্তি স্তরগুলোকে কে নির্দেশ করে? এই শক্তি স্তরগুলোকে প্রধান কোয়ান্টাম সংখ্যা n নির্দেশ করে। তাহলে এইটা আমার n, এটাও আমার n, এটাও আমার n, এটাও আমার n। ক্লিয়ারলি একটু বোঝার চেষ্টা করি। এখন এই n এগুলা ক্লিয়ার, এগুলাই হলো আমাদের কি প্রধান কোয়ান্টাম সংখ্যা। এটা হলো ইলেকট্রনের শক্তি স্তর বা খোলস নির্দেশ করে, এটাও বুঝতে পারলাম। একে কি দ্বারা প্রকাশ করা হয়? n দ্বারা। এটা তো আমরা বুঝতেই পারতেছি। n এর মান 1 2 3 4 হতে পারে। এখন মানটা কিভাবে 1 2 3 4 হয়? এই নিউক্লিয়াসের কাছের যেই শক্তি স্তরটা আছে, কাছের যে অরবিটটা আছে সেটার মান হয় 1, দূরেরটার মান হয় 2, তারপরে দূরে গেলে 3, তারপরে আরো দূরে যান 4, এইভাবে যদি আরো কতগুলো থাকে 5 6 7 8 এইভাবে যায়। ঠিক আছে, এটা ক্লিয়ার? তো এটাই এখানে বলছে। এরপরে এই 3টা তো পয়েন্ট তো ক্লিয়ার, শক্তি স্তর নির্দেশ করে, n দ্বারা প্রকাশ করা হয়, n এর মান 1 2 3 4 হতে পারে। ঠিক আছে, এগুলো মনে হয় না প্রবলেম হবে। 4 নম্বর পয়েন্টটাতে আমি আসি। এখানে কি বলতেছে? n এর মান যত বেশি, ইলেকট্রন তত বেশি শক্তি নিয়ে ঘুরবে। আচ্ছা, এখন দেখেন n এর মান যত বেশি, কোনটাতে n এর মান বেশি বলেন তো? অবশ্যই এইটাতে n এর মান বেশি, তাই না? n এর মান এখানে 4। তো এটা আসলে কি বোঝাচ্ছে? এটা বোঝানোর জন্য আমার একটুখানি নর্মাল কথায় ফিরে যেতে হবে। এটা সম্ভবত আমি ক্লাসেও বলেছি। মনে করেন এই পরমাণুটার কেন্দ্রকে, একবারে বেসিক ব্যাপার কি, মূলটা হলো নিউক্লিয়াস, তাই না? আমাদের ফ্যামিলিতে মূল কে থাকে? আমাদের ফ্যামিলিতে মূল থাকে আমাদের মা কিংবা আমাদের বাবা, তাই না? তো আমরা যখন ইমাজিন করেন ছোটবেলায় কারো বাসায় বেড়াতে যাই কিংবা মা বাবার সাথে নানু বাড়ি দাদু বাড়ি বেড়াতে যাই, সেখানে গেলে কি হয়? সেখানে গেলে দেখা যায় মা বাবা যেই জায়গাটাতে থাকে, মা বাবা যেই বাসাটাতে থাকে বা যেই রুমটাতে, বাসার ভিতরে যেই রুমটাতে থাকে, সেই রুমটাতে না আমরা দুষ্টামি ফাজলামি খেলাধুলা কাজিনদের সাথে কম করতে পারি। নিজেরা কি করি? চুপচাপ করে বসে থাকি বা মা বাবাকে একটু ভয় পাই। আমরা কি করি? সেই রুমটা থেকে তাড়াতাড়ি বের হতে চাই, অন্য জায়গায় উঠানে যেতে চাই বা কাজিনরা যেখানে আছে সেখানে যেতে চাই কি করি? খেলাধুলা করতে চাই কিংবা কারো কোনো পুন্ডামি বুদ্ধি থাকলে সেগুলো অ্যাপ্লাই করতে চাই বা বিভিন্ন ধরনের এনজয় করতে চাই, তাই না? তো তার মানে মা বাবার কাছে যখন আমরা থাকি তখন কিন্তু আমরা দুষ্টামি ফাইজলামি কিংবা খেলাধুলা কম করি। ঠিক আছে, এইখানে এই পরমাণুটার নিউক্লিয়াসটা মনে করবেন সেরকম মা বাবা। তো কি হয়, যখন এই নিউক্লিয়াসের সাথে যেই শক্তি স্তরটা, যে অরবিটটা আছে, সেখানকার ইলেকট্রনগুলা ওরকম যেহেতু মা বাবার কাছে আছে, তারা কোনো দুষ্টামি ফাইজলামি করতে পারে না। তারা কি করে? মা বাবার ভয়ে চুপচাপ থাকে। ঠিক আছে, এখন তার দূরবর্তী নিউক্লিয়াসে যান, তার দূরবর্তী নিউক্লিয়াস থেকে এই শক্তি স্তরটাতে যান, সেটাতে কি হয়? এখানকার ইলেকট্রনগুলোর থেকে এই জায়গার ইলেকট্রনগুলা বেশি লাফালাফি দুষ্টামি পুন্টামি করতে পারে। আরো দূরে যান, আরো দূরে গেলে কি হবে? এরা আরো বেশি ফাইজলামি করে। ঠিক আছে, আচ্ছা, তাহলে
N3 থেকে যখন আমরা N4 এর দিকে, এখানকার ইলেকট্রনগুলো কি হয়, এরা তো নিউক্লিয়াস থেকে অনেক দূরে, নিউক্লিয়াস থেকে তো এদের টানটা একেবারেই নাই, মা বাবার সংস্পর্শে নাই, এরা অনেক বেশি খারাপ হয়ে যায়। কিছুটা ওই যে সিনেমার সন্ত্রাসদের মতো, যাদের মা বাবা থাকে না, তারা কি করে, মা বাবাকে ছাড়া হয়ে একবারে যা মন চায় তা করে ফেলে, অনেক খারাপ হয়ে যায়, গুন্ডা হয়ে যায়, সন্ত্রাস হয়ে যায়। এদের ব্যাপারটা হয় সেরকম। এখানকার ইলেকট্রনগুলা একবারেই চুপচাপ থাকে না, এরা এতটা লাফালাফি করে যে লাফালাফি করতে করতে এখান থেকে বের হয়ে চলে যায়, অন্য জায়গায় চলে যায়, অন্য একটা পরমাণুর সাথে মিলিত হয়, রাসায়নিক বিক্রিয়া করে, এইসব বিভিন্ন কাহিনী ঘটে। তো এই ব্যাপারটা এক্সপ্লেন করছে কে? এই ব্যাপারটাই এক্সপ্লেন করছে এখানে। দেখেন এন এর মান যত বেশি, এন এর মান দেখেন, এন এর মানটা বাড়তেছে না, 1 2 3 4, এন এর মান যত বেশি সেখানকার ইলেকট্রনগুলো তত বেশি শক্তি নিয়ে ঘুরবে, সেখানকার ইলেকট্রন তত বেশি শক্তি নিয়ে ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতে ঘুরতে একটা টাইমে বের হয়ে চলে যাবে। কোথায় চলে যাবে? অন্য একটা পরমাণুর সাথে সম্পর্ক ঘটাবে, সম্পর্ক ঘটায় নতুন নতুন যৌগ গঠন করবে, এখানেই থাকবে না। ঠিক আছে, তো এই লাইনটার মিনিং এটা ছিল। তো আমার মনে হয় এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার না হলে আবার একটুখানি পিছনের দিকে যান, যে আবার একটু শুনেন, একবারে ইজি জিনিস। প্রধান কোয়ান্টাম সংখ্যা হলে ইলেকট্রনের শক্তি স্তর নির্দেশ করতেছে, একে এন দ্বারা প্রকাশ করতেছি। এন এর মান কি হচ্ছে? 1 2 3 4 হচ্ছে। এবং শেষের শক্তি স্তরে এই শেষের শক্তি স্তরে ইলেকট্রনগুলোর শক্তি বেশি, কারণ এরা নিউক্লিয়াস থেকে অনেক দূরে অবস্থান করতেছে এবং এগুলো গোল গোল ঘুরতে থাকে এবং এটা বেশি শক্তি নিয়ে ঘুরে, যেটা এই ভিতরের শক্তি স্তরের ইলেকট্রনগুলো করতে পারে না। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা এল। এটা নিয়ে আমি কথা বলবো। ওকে, তো সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এটা কি নির্দেশ করতেছে? সহকারী কোয়ান্টাম সংখ্যা এল 1 নম্বর পয়েন্টে দেখেন লেখা আছে, এটা ইলেকট্রনের উপশক্তি স্তর নির্দেশ করতেছে। আমরা একটু আগে দেখছিলাম উপশক্তি স্তর, উপকক্ষপথ, অরবিটাল, এরা কারা? এরা এই যে দেখেন, এই যে লাল দাগ, এটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, ভিতরে কিছু দাগ দেওয়া আছে। এই জায়গাটাকে কি নির্দেশ করতেছে? সহকারী কোয়ান্টাম সংখ্যা। যে কোনো ইলেকট্রন যদি আসলে ভিতরে এখানে থাকে না, মাঝে মাঝে আমরা মনে করি যে ইলেকট্রন মনে এই জায়গায় আছে, আসলে একটু জুম করলে দেখা যায় ইলেকট্রনগুলো আসলে এই ভিতরের জায়গাটুকুতে থাকে। আচ্ছা, এটা আমি এইভাবে বলি, আমি নিজে বোঝার সুবিধার্থে এইভাবে চিন্তা করি যে মনে করেন এটা হলো n = 1, এই যে এখানে দেখেন n = 1, যেই কক্ষপথটার কথা, যেই অরবিটের কথা আমরা চিন্তা করছি, এটার জায়গা জমি কতটুকু জানেন? আমি আর কি এইভাবে নিজেকে বুঝাই, নিজে আর কি বুঝছি এইভাবে, n1 এর জায়গাটা হলো এতখানি, এই এতখানি জায়গা হলো n1 এর প্রপার্টি, এর জায়গা বলতে পারেন। আবার n2 এর জায়গা তাহলে কতটুকু? n2 এর জায়গা হলো নিচের দিকে এতটুকু, n3 এর জায়গা হলো এখান থেকে এতটুকু, n4 এর জায়গা হলো এখান থেকে এতটুকু। কেনা জমি বলতে পারেন, আমরা জমি কিনি না, প্রপার্টি বানাই নাই, এরকম ভাবি আমি। আচ্ছা, তো এখন কি হয় দেখেন, এই আমি তো বলতেছি যে এগুলোর ভিতরে এরকম ডট ডট থাকবে, ডট ডটটা কিভাবে থাকবে সেটা বলতেছি, একটু বুঝার বিষয় আছে। যেটার n = 1 সেটার কোনো উপশক্তি স্তর থাকে না, আবার থাকেও। কিভাবে থাকে না দেখেন, এটার উপশক্তি স্তরটা এইখানেই থাকে, এই যে এটাই এটার উপশক্তি স্তর, এটা কোনো আলাদা শক্তি স্তর থাকে না, এইটার লাইনটার উপরেই। লালের উপরে কমলা দিলে দেখা যাবে না, আমি একটু সরাই দিচ্ছি। ঠিক আছে, এটার উপশক্তি স্তর আসলে 0 থাকে। ঠিক আছে, একটা লাইন থাকে, এর উপশক্তি স্তরের একটা লাইন থাকে। আচ্ছা, 2 নাম্বার পয়েন্টটা দেখেন কি বলছে, একে এল দ্বারা প্রকাশ করা হয়। এটা তো এখান থেকে বোঝা যাচ্ছে, তাই না, যে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল লেখা আছে, তার মানে এটা এল দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এইখানে এই জিনিসটা আমি একটু বুঝাচ্ছি, তার আগে এই জিনিসটা বুঝাই। যার n এর মান 1, যার প্রধান শক্তি স্তরটা মান 1, তার কোনো এক্সট্রা উপশক্তি স্তর থাকে না। ঠিক আছে, তাহলে তার এল এর মানটা আসলে কি? এল এর মান কোন 0, এটার কোনো শক্তি স্তর নেই, এটা আসলে লাল দাগের উপরে কমলা দাগ। হ্যাঁ, তার মানে এটার এল এর মান 0, এই জিনিসটা হলো 0। কালো কলম দিয়ে লিখলে মনে হয় বোঝা যেত কিনা। আচ্ছা, তাহলে n যখন 2, তখন তার কয়টা শক্তি স্তর থাকে একটু বোঝার চেষ্টা করেন। তার এটার উপরেটা তো থাকবেই, লাল দাগের উপরে তো একটা শক্তি স্তর চিন্তাই করে নিব, যেটা l = 0, এটা আছে, এটা থাকবে l = 0। এবং এটার আরো একটা উপশক্তি স্তর বেশি আছে, আরো একটা আছে, যেটার মান l = 1। ঠিক আছে, 3 নাম্বারটাতে দেখেন, আমি একবারে প্রতিটা লিখি, তারপর আমি একবারে বিশ্লেষণ করি। লাইটটা কমে গেছে মনে হয়। আচ্ছা, n যখন 3, তখন সেখানে উপশক্তি স্তর কয়টা থাকবে? প্রত্যেকটার তো উপরে একটা
আছেই যেটা l ইকুয়াল টু 0, n যখন 3 তাহলে এটার উপরেরটা তো আছে, এটা তো আর কোনো মিস নাই, এটা এখানে আছে, একটা আছে, এটার উপরেরটাই আছে, সেটার মান l ইকুয়াল টু 0। তাহলে এটা যেহেতু 3, কয়টা থাকবে ওর? 2 এর বেলায় দেখেন খেয়াল করে একটা দুইটা ছিল, যেটা যখন এটা 1 ছিল তখন কি ছিল? একটা ছিল। n যখন 3 তখন কয়টা থাকবে? এটা তো একটা হয়েই গেল, আর একটা থাকবে, এটার জন্য আরো একটা থাকবে এখানে। তাহলে এর উপশক্তি স্তর কয়টা হচ্ছে? l ইকুয়াল টু 0, l ইকুয়াল টু 1, l ইকুয়াল টু 2, এরকম 3টা থাকতেছে। আচ্ছা, তাহলে যদি এটা হয় আপনারা বলেন তো এবার n ইকুয়াল টু 4 এর ক্ষেত্রে কি হবে? n ইকুয়াল টু 4 এর ক্ষেত্রে এরকম একটা থাকতেছে যেটার মান l ইকুয়াল টু 0, নিচে আরো কয়টা থাকবে? একটা, 4টা, যেহেতু একটা দুইটা হয়ে গেছে, 3টা, এবং 4 নাম্বারটাও থাকবে, এবং সেইগুলোকে আমরা নাম কি দিব? l ইকুয়াল টু 0, l ইকুয়াল টু 1, l ইকুয়াল টু 2, l ইকুয়াল টু 3। ঠিক আছে, এই হলো আমার উপশক্তি স্তর। তাহলে আমি আরেকবার বলি, যখন n ইকুয়াল টু 1 তখন উপশক্তি স্তর মাত্র একটা, l ইকুয়াল টু 0, এটার মানটাই হলো l ইকুয়াল টু 0। এই যেটা হলো কি ওভারল্যাপিং, সেটা সবার দেখেন, এটার উপরে ওভারল্যাপিং, এটা l ইকুয়াল টু 0, যেটা আর কি ওভারল্যাপিং, এটার উপরে ওভারল্যাপিং, এটা l ইকুয়াল টু 0, এটার উপরে ওভারল্যাপিং, এটাও l ইকুয়াল টু 0, পরেরটার উপরে ওভারল্যাপিং, এটাও l ইকুয়াল টু 0, এটার উপরে ওভারল্যাপিং, এটাও l ইকুয়াল টু 0, তাই না? তো এরকম যেটা ওভারল্যাপিং সেটা সবগুলা 0। আচ্ছা, যার 1 তার একটা, যার 2 তার 0 একটা, 1 একটা, যার 3 তার 0 একটা, 1 একটা, 2 একটা, যার 4 তার 0 একটা, 1 একটা, 2 একটা, 3 একটা। ব্যাপারটা হয়তোবা জটিল লাগতে পারে, একটু ক্লিয়ারলি বুঝেন। যার একটা তার একটাই থাকবে, কি থাকবে? ওর থেকে একটা মানের কমের থাকবে। ও n ইকুয়াল টু 1, ওর শুধুমাত্র 1 থেকে 1 বাদ দেন, 0 থাকবে। 0 এর শক্তি স্তর কোনটা? ওর উপরেই, আসলে এটা কোনো শক্তি স্তর না, এক্সট্রা কোনো শক্তি স্তর এটা না, এটা এটার উপরেই আছে। n ইকুয়াল টু 2 যখন, তখন দুইটা থাকবে, একটা তো এটার উপরেরটাই আর একটা এক্সট্রা। n ইকুয়াল টু 3 যখন, একটা এটার উপরেরটাই, বাকি আরো দুইটা এক্সট্রা। n ইকুয়াল টু 4 যখন, একটা উপরেরটাই আর বাকি 3টা। ঠিক আছে, তো যতটুকু ক্লিয়ার হয়েছেন অতটুকু এনাফ, বেশি জানতে হবে না, আমি জামাই দিব বেশিটা। ঠিক আছে, আপনি মাথা ঠান্ডা রাখেন। দেখেন n ইকুয়াল টু যখন 1, তাহলে আমরা উপশক্তি স্তর কি পাচ্ছি? l একটা পাচ্ছি, l ইকুয়াল টু 0। n ইকুয়াল টু যখন 2, তখন উপশক্তি স্তর আমরা দুইটা পাচ্ছি, l ইকুয়াল টু 0, l ইকুয়াল টু 1। n এর মান যখন 3 হবে তখন উপশক্তি স্তর 3টা পাচ্ছি, 0, 1, 2। n এর মান যখন 4 হচ্ছে তখন আমরা উপশক্তি স্তর কয়টা পাচ্ছি? 3টা পাচ্ছি, 4টা পাচ্ছি, 0, 1, 2 আর একটা 3। ক্লিয়ার? আচ্ছা, এই 4টাই পাইছেন। দেখেন l 1 এর জন্য একটা, 2 এর জন্য 0, 1 পাইছেন, 3 এর জন্য 0, 1, 2 পাইছেন, 4 এর জন্য 0, 1, 2, 3 পাইছেন। আচ্ছা, এখন এই উপশক্তি স্তর গুলাকে কি আমরা 0 দিয়ে বলবো? এটাকে কি আমি সবসময় ওভারল্যাপিংটাকে 0 বলবো? তারপর তার নিচেরটাকে কি সবসময় 1 বলবো? তার নিচেরটাকে কি 2 বলবো? এবং তার আরো নিচেরটাকে কি 3 বলবো? না, আমরা কি করব, সুন্দরভাবে l ইকুয়াল টু 0 যতগুলো আছে তাদেরকে একটা নাম দিব, l ইকুয়াল টু 0 সবগুলো উপশক্তি স্তরের নাম হলো s অরবিটাল কিংবা s উপশক্তি স্তর। আচ্ছা, l ইকুয়াল টু 1 যারা আছে তাদেরকে আমরা নাম দিব p অরবিটাল কিংবা p উপশক্তি স্তর। 2 যারা আছে তাদের নাম দিব d অরবিটাল, d উপশক্তি স্তর, এবং 3 যারা আছে তাদের নাম দিব f অরবিটাল কিংবা f উপশক্তি স্তর। s p d f, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু ফাইন্ড আউট করি এখানে s আসলে কে। দেখেন এই যে ওভারল্যাপিং, এটা কিন্তু এটা আমি অন্য কালি দিয়ে লিখতে পারলে বেটার হইতো। আচ্ছা, অন্য কালি আর নাই। s, এটা s, তার মানে এটাও s, এটাও s। যারা যারা 0 তারা তারা সবাই s। আচ্ছা, আবার দেখেন যারা যারা 0, এটা 0 s, এটা 0 s, এটা 0 s, এটা 0 s, যারা যারা 0 তারা সবাই s। আচ্ছা, যারা যারা 1 তারা কি p, এটা 1 তার মানে এটা p, এটা 1 নিচেরটা p, এটার নিচেরটা 1 তাহলে এটা p। আচ্ছা, যারা আরো নিচে, যাদের মান l ইকুয়াল টু 2 তারা হলো d। এখানে দেখেন l ইকুয়াল টু 2, এটাও d। তাহলে আরো নিচে যে
4 নাম্বার শক্তি স্তরে L = 3 আছে, সেটা কি হবে F, এটা হলো F অরবিটাল। তো এগুলা আসলে আমাদের উপশক্তি স্তরের নাম, এবং এগুলা হলো আমাদের জানাটা প্রয়োজন। SPDF কোথায় থাকে, কিভাবে থাকে, এটা আমি একটু জাস্ট বুঝাইলাম। এবং এইখানে যখন ইলেকট্রনটা থাকে সেই ব্যাপারটা কে বুঝাচ্ছে? সহকারী কোয়ান্টাম সংখ্যা বুঝাচ্ছে। সহকারী কোয়ান্টাম সংখ্যা আমরা অলরেডি চিনে ফেলছি, এইগুলো হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা, L দ্বারা এগুলাকে আমরা বুঝাচ্ছি। দেখেন তাহলে এই দুটা তো আগেই ক্লিয়ার করে দিছিলাম, এটা উপশক্তি স্তর নির্দেশ করে, এটাকে L দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এবং L এর মান কি হয় দেখেন, L এর মান 0 থেকে n-1 হয়। এবার দেখেন তো L এর মান কি 0 থেকে, এই যখন L এর মান n সমান যখন 1, তখন কি এই মানটা কি হয়েছে? 1 বাদ দেন তো, 1 থেকে 1 বাদ দেন, তাহলে কি হয়? 0 একটা। 2 থেকে 1 বাদ দেন, 0 থেকে n-1, এটা কি n-1 না? এই 1 এর মানটা কি n-1 না? 2 থেকে 1 বাদ দেন 1, তাহলে 0 থেকে 1। যখন n = 3 তখন 0 থেকে 3 থেকে 1 বাদ দেন, এই যে n-1, 0 থেকে 0 1 2 n-1। যখন 4 তখন 0 থেকে 1 কম, 0 n থেকে 1 কম, তার মানে 4 থেকে 1 কম 3, 0 1 2 3 পর্যন্ত গেছে। এই লাইনটা আসলে এটাই বলছে যে L এর মান 0 থেকে n-1 হয়, 0 থেকে যেতে যেতে n- এটার যত মান তার থেকে 1 কম হবে, এটা বলছে। আর সুন্দর করে বলে দিছে এই কথাটা যে যখন L সমান 0 তখন S অরবিটালে, যখন L সমান 1 তখন এটা p অরবিটাল, L সমান 2 হলে d অরবিটাল, এবং L সমান 3 হলে সেটা f অরবিটালে থাকবে। তো এইটাই হলো আমাদের মোটামুটি সহকারী কোয়ান্টাম সংখ্যার 4টা লাইন। আমাদের আসলে এতটা বিশ্লেষণ না করে আমি ডিরেক্ট বলতে পারতাম যে 4টা লাইন মুখস্থ করে ফেলেন, ঠিক আছে? অনেকে আছে 4টা লাইন মুখস্থই করে ফেলবেন, হয়তোবা লিখতেও পারবেন, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার থাকতো না। তো আমি যেহেতু কেমিস্ট্রি বুঝাচ্ছি, তো যতটা সম্ভব বিস্তারিত বুঝানো যায়, এবং আপনারা যাতে কিছু হলেও এই কেমিস্ট্রি সাবজেক্ট চলে গেলেও যাতে আরেকজনকে কেমিস্ট্রিটা শিখাতে পারেন, এইভাবেই আমি আর কি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা 3 নম্বরে আসবো, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, কিংবা ম্যাগনেটিকের বাংলা অর্থ কি? চৌম্বক কোয়ান্টাম সংখ্যাটা কি? ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমরা যে এই ইলেকট্রনের ভিতরে ফার্স্টে ভাবতেছিলাম ইলেকট্রন, এখানে জুম করার পরে দেখলাম না, ইলেকট্রন আরো ভিতরেও থাকতে পারে, এই সকল উপশক্তি স্তরও থাকতে পারে। এখন ব্যাপারটাকে আরেকটু জুম করে দেখেন, ইলেকট্রন যখন এইসব জায়গায় থাকবে, ইলেকট্রন গুলা তো কি হয়, আমরা ভাবি গোল বা অন্য টাইপের, কিন্তু ইলেকট্রন গুলো গোল টোল না, এগুলা কিছুটা এই টাইপের শেপে, বিভিন্ন শেপে থাকে, ঠিক আছে? এক একটা শেপ এক এক রকম, এমন অন্য ধরনের ডাম্বেল আকৃতির হয়ে থাকে। আচ্ছা, তো এই ডাম্বেল টাইপের শেপের হয়ে থাকে। তো এটা বোঝার আগে আমি একটু আরেকটা বেসিক একটা জিনিস দেখাবো আপনাদের। মনে করেন আমরা ছোটবেলা থেকে বিভিন্ন ধরনের এক্সামে, ম্যাথে, অন্য জায়গায় আমরা একটা গ্রাফ শিখতাম, তাই না? গ্রাফগুলো আমাদের কেমন হতো? এরকম হতো দেখতে। গ্রাফগুলা এরকম দেখতে হতো, একটা এক্স অক্ষ থাকতো, একটা ওয়াই অক্ষ থাকতো, এবং আমরা এটা নিয়ে কাজ করতাম। এই গ্রাফগুলাকে সবসময় কি বলা হতো? 2D গ্রাফ বা 2D অবজেক্টের ক্ষেত্রে বলা হতো, যেটার বাংলা নাম ছিল দ্বিমাত্রিক। এখন বলতে পারেন যে ম্যাডাম দ্বিমাত্রিকটা কি? দ্বিমাত্রিকটা কি? এই যে আপনারা আমাকে দেখতেছেন, ছবিতে যেরকম দেখতেছেন, আমি এইভাবে একটা প্লেন একটা জায়গায় একটা মনিটরের স্ক্রিনকে আমাকে দেখতেছেন, আপনারা তো আমাকে হাত দিয়ে আমাদের এখানে যে সকল শেপ আছে সে সকল শেপকে ধরতে পারতেছেন না, একটা জাস্ট ছবি হয়ে গেছে, তাই না? মনে করেন আমি কোনো ছবি দেখাইতে পারতেছি না, এখন ছবি থাকলে দেখানো যাইতো, আশেপাশে তেমন কোনো ছবি নেই। তো ছবিগুলোর ক্ষেত্রে কি হয়, আমরা একটা প্লেন অবস্থায় দেখি না, সেটা হলো আসলে দ্বিমাত্রিক অক্ষ। আমরা একটা 3D অবজেক্টকে আমরা দ্বিমাত্রিক ভাবে প্লেন করে ফেলি, তখন আমরা শুধু এক্স আর ওয়াই অক্ষ পাই, এক্স আর ওয়াই পাই। আচ্ছা, আর একটু সিম্পলি বলি, মনে করেন আমি এইখানে একটা এয়ারপোর্ট বক্স আছে, এই বক্সটার আমি কি করলাম, একটা ছবি তুললাম, শুধু একটা ছবি তুললাম, তখন আমি শুধু কি এই পাশটাই মনে করেন এইভাবে একটা ছবি তুলছি, বা আপনারা যেভাবে দেখতেছেন, আপনারা কি দেখতেছেন? এক্স অক্ষ, আর যদি এটা চিন্তা করি এটা এক্স অক্ষ আর এই ওয়াই অক্ষ, আপনারা শুধু এই জিনিসটাকে দেখতেছেন, তাই না? কিন্তু আসলে দেখেন তো, আপনারা তো ছবিতে এটা দেখলেন, কিন্তু এটা কি আসলে এক্স আর ওয়াই অক্ষ শুধু? এটা দেখেন একটা 3D একটা বস্তু, এটার 4 পাশ আছে, এটা দেখতে কিরকম, এটা 4 কোণা একটা আয়তকার বস্তু, বক্স টাইপের। আচ্ছা, তাহলে আমাদেরকে সারা জীবন এই 2D একটা ছবি দেখানো হয়েছে, যেটা হলো এক্স অক্ষ আর যেটা হলো ওয়াই অক্ষ। আসলে বাস্তবে আমাদের একটা শেপ আছে, বাস্তবে আমাদের হাত পা গুলো ধরা যায়, আমরা কোনো ছবির মতো কিন্তু প্লেন না, আমরা সবাই কি 3D বস্তু। এই বক্সটার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখেন, এই বক্সটার এক্স আছে, ওয়াই আছে,
এক্স আছে, ওয়াই আছে, এবং একটু খেয়াল করে দেখি, একটু ঘুরাই দেখি, এখানে একটা আলাদা আর একটা ব্যাপার আছে, যেটা হলো এটার কি বুঝাচ্ছে, হাইট বুঝাচ্ছে। এই অক্ষটাকে আমরা বলি জেড অক্ষ। ঠিক আছে, তার মানে আসলে 2D বস্তুর ক্ষেত্রে আমরা এক্স ওয়াই পাই এবং 3D বস্তুর ক্ষেত্রে আমরা এক্স ওয়াই জেড এই অক্ষটা পাবো। তাহলে 3D বস্তুর ক্ষেত্রে আমরা কি পাবো, এরকম একটা, এরকম একটা এবং এরকম একটা অক্ষ পাবো, এক্স ওয়াই জেড। এটা হলো 3D অবজেক্টের ক্ষেত্রে, ত্রিমাত্রিক অবজেক্ট। এবং আমরা যা দেখি, আমরা বাস্তবে যা, সেটাই কিন্তু আসলে ত্রিমাত্রিক। তাহলে একটু চিন্তা করেন, এটা যদি আমি রিয়েলিস্টিক বানাতে চাই, তাহলে আমার এক্স অক্ষ লাগতেছে, ওয়াই অক্ষ লাগতেছে এবং একটা জেড অক্ষ লাগবে। এখন ব্যাপারটা আসলে কি হয়, এখানে যেটা হয়, আমরা এটা দাগটা এইভাবে দিলাম কেন, আমাদের আসলে কি করা উচিত ছিল, এই যে বক্সের মতো করে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং ভিতর দিয়ে ঢুকাই দেওয়া উচিত ছিল। এইভাবে যদি আমাদের করা যেত ব্যাপারটা, এই অক্ষটা এইভাবে ভিতর দিয়ে ঢুকে যাবে, তাহলে কি হতো, এই যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং ভিতরে ঢুকছে জেড অক্ষ। তো এখন আমি আপনাদের কাগজ ফুটো করে দেখাচ্ছি। আমরা তো আসলে বোর্ডে কিংবা আপনাদের পরীক্ষা খাতা তো আর কাগজ ফুটো করে দেখাতে পারবেন না। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আর কাগজ না ফুটা করে এটাকে এইভাবে টান দিয়ে বুঝাই দিব যে এটা আসলে ভিতর দিয়ে গেছে। ঠিক আছে, তো এখন এত কিছু না বুঝায় ডিরেক্ট বলি, প্রত্যেকটা বস্তু এরকম, যে কোনো একটা গোলাকার বা যে কোনো একটা বস্তু এরকম 3টা অক্ষ থাকে। হ্যাঁ, তো 3টা অক্ষর ক্ষেত্রে আবার আরেকটা জিনিস দেখতে পারেন, যে এটা যদি এক্স অক্ষ হয়, একটু চিন্তা করেন তো, এটা যদি এক্স অক্ষ হয়, এটার বিপরীতে আরেকটা অক্ষ আছে না, এক্স এর অপোজিটে, এটাকে মাইনাস এক্স অক্ষ বলবে। এটা যদি ওয়াই অক্ষ হয়, এটাকে মাইনাস ওয়াই অক্ষ বলবে। এটা যদি জেড অক্ষ হয়, এটার অপোজিটে ঠিক এই অক্ষটাকে আমরা কি বলবো, মাইনাস জেড অক্ষ। আর এটাকে কি ধরবো, মূল বিন্দু ধরবো। তার মানে যদি আমরা এভাবে মূল বিন্দু ধরি, এটা এক্স হলে এটার পিছনে মাইনাস এক্স আছে, এটা ওয়াই হলে এটার অপোজিটে মাইনাস ওয়াই আছে, এটার জেড হলে এটার অপোজিটে মাইনাস জেড আছে। তাহলে একটা বস্তু কতগুলা সাইড থাকতে পারে, এই এতগুলা সাইডকে যখন যোগ করে দেন, যোগ করে দিলে আপনি একটা 3D অবজেক্ট পাবেন। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট এবার যোগ করে দিলে এরকম একটা 3D অবজেক্ট পাবেন। আচ্ছা, এখন আসি এখানে কি হয়, এইখানে যে সকল অরবিটালটা আছে, সে সকল অরবিটাল গুলাও এরকম 3D অক্ষ দ্বারা বোঝানো হয়। আমি আপনাদেরকে একটা ছবি দেখাই, দেখেন। আচ্ছা, ছবিটা কতটুকু ক্লিয়ার আমি, আচ্ছা এই যে দেখেন, আমি আর এই ছবিগুলো আঁকাই নাই, আর আপাতত বইয়ের ভিতরে খুবই দাগানো অবস্থায় আছে, তো আমি বই থেকে দেখাচ্ছি না। এইখানে অরবিটালের ভিতরে ইলেকট্রনগুলো কিছুটা বিভিন্ন শেপে থাকে। হ্যাঁ, এরকম শেপে থাকে এবং দেখেন প্রত্যেকটার এক্স অক্ষ 3টা ভাগ করছে, একটা এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এইভাবে ভাগ করে আছে। ঠিক আছে, এইভাবে আসলে ইলেকট্রনগুলা থাকে বিভিন্নভাবে, এইভাবে থাকে এক্স ওয়াই জেড অক্ষ দিয়ে আমরা এটা যাতে 3D বস্তু সেটা বোঝানো হয়। আচ্ছা, এই 3D বস্তু যেটার এক্স ওয়াই জেড অক্ষ আছে, এইটাই আসলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বোঝায়। ঠিক আছে, এই জিনিসটাই দেখেন, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এম দ্বারা প্রকাশ করা হয়। এটা নির্দিষ্ট অরবিটালের অভিমুখ, অরবিটালটা আসলে কিভাবে, যে কোন শেপে আছে, সেই ব্যাপারটাকে বোঝায় ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, এখন দেখেন এর মানটা কি হবে, এর মানটা হয় -L থেকে +L, মানটা হয় -L থেকে +L। তাহলে একটু আসেন দেখি মানটা কিভাবে হবে। যেটার এল এর মানটা 0, এই দেখেন এটার এল এর মানটা 0, এটার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা m = 0 হবে। আচ্ছা, l = যেটা 1, সেটার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাটা কিরকম হবে দেখেন, বলছে কি -L থেকে +N, এটার l কি 1, এটার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাটা হবে -1 0 1। 3টা পাচ্ছি, দেখেন 3টা পাওয়া গেল। m এর মান কয়টা আসলো, 3টা আসলো। এরপরে আসেন যখন l = 2, তখন তাহলে কি হবে, m এর মান -L -2, -L মানে আর কি -2 -2 -1 0 1 2 এমন হবে। 1 এর ক্ষেত্রে আবার তো এটাই হবে, 0 এর ক্ষেত্রে তো লিখেই দিছে একবার। 3 এর ক্ষেত্রে কি হবে দেখেন, m = -3 -2 -1 0 1 2 3, দেখেন কতগুলা হচ্ছে। ওকে, এখন এইটা কেন বের করতেছি এটা বলেন তো। আচ্ছা, এটা কেন বের করতেছি সেটা আমরা জানবো।
একটা অন্য একটা টপিকে লাগবে, আপাতত এটা লাগবে না। তো এই চিত্রটাই আমি অন্য একটা টপিকেও ব্যবহার করার ট্রাই করব। চিত্রটাতে অনেক কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে, যদিও ছোট ছোট জিনিসপত্র আসছে। তো যাই হোক, এম এর মানটা আসলে এইভাবে থাকে। তো আমি এটা নিয়ে একটু আরো পরে কথা বলবো। এটা নিয়ে আমাদের একটা নীতিতে এটা লাগবে, আহ্বাও নীতিতে, পল্লীর বর্জন নীতিতে। পল্লীর বর্জন নীতিতে লাগবে না, আহ্বাও নীতির ক্ষেত্রে এই জিনিসটা লাগবে। ইলেকট্রন বিন্যাস বুঝাতে গেলে এই জিনিসটা আমার লাগবে, আমি তখন আবার এটা নিয়ে কথা বলবো। আপাতত জেনে রাখেন যে এম এর মানটা আসলে কিভাবে বের হচ্ছে। -L থেকে এটা +L হচ্ছে। আচ্ছা, আমি নাহলে এখানে কিছুটা বলে দেই। আসলে এটা যারা দেখা যাবে যে এই ভিডিওটা দেখতেছেন তারা হয়তো বা পরের ভিডিওটা আর দেখবেন না বা জানবেন না, ব্যাপারটা অসম্পূর্ণ থেকে যাবে। আমি জাস্ট একটু বলে দিই আসলে এখানে এইটা এমটা দিয়ে আমরা কি করি সেটা আমি একটু বলে দিচ্ছি। আচ্ছা দেখেন, এই এম এর মানটা আসলে আমাদের বুঝতে সাহায্য করে যে L = 1 এই উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে। আচ্ছা, কয়টা ইলেকট্রন আছে। তো এই এখন যদি আমি উপশক্তি স্তরের ইলেকট্রন বুঝাইতে যাই, তাহলে তো ওই যে বড় বড় যে সকল শক্তি স্তর ছিল, প্রধান শক্তি স্তর N, তারা তো একটু কান্নাকাটি করবে, যে বলবে যে আমাদের কথা না বলে আপনারা নিচের স্তরের শক্তি স্তরে চলে গেছেন। তো এদের কাছে যাওয়ার আগে আমি এইগুলোর কথা একটু বলে যাই, N = 1 এর কথা বলে যাই। এদের ক্ষেত্রে ইলেকট্রনের বিন্যাস কতটুকু হয় এটা কি আমরা জানি? দেখেন তো, এই যেটা N = 1 সেখানে কতটা ইলেকট্রন থাকতে পারে? সেখানে মাত্র N = 1 এর জন্য এই স্তরটাতে মাত্র 2টা ইলেকট্রন থাকে। N = 2 এর জন্য কয়টা ইলেকট্রন থাকে? 8টা ইলেকট্রন থাকে। এবং 3 এর জন্য 3 এই উপশক্তি স্তরে 18টা ইলেকট্রন থাকে। এবং 4 এর জন্য 32টা ইলেকট্রন থাকে। এটা একটা মুখস্থ মান, ঠিক আছে? 2, 8, 18, 32টা ইলেকট্রন থাকে। এটা আবার একটা সূত্র দিয়ে আসে। কি সূত্র? 2n² সূত্র দিয়ে আসে। এই ইলেকট্রন এই অরবিটে ইলেকট্রন থাকার সূত্রটা হলো 2n²। এই সূত্র থেকে আসে। 2n² একটু বসান, দেখেন যখন n = 1 এটা কিভাবে হয় সেটা দেখাচ্ছি। দেখেন 2n², এখানে 1 বসান, তাহলে দেখেন কত আসে, 2 1² তাহলে কি 2 আসলো না? এই যে 2। আবার এখানে দেখেন n = 2 বসান, 2 এর উপরে স্কয়ার কত আসে? 2 দুগুণে 4, 4 দুগুণে এই যে 8 আসতেছে না? এই যে এই 8টা। আবার 2 এর উপরে যদি 3 দেন কি হবে? 3 থেকে 9, 9 দুগুণে 18 আসতেছে না? এই যে এই 18। আবার দেন 2 এর উপরে যখন আমি 4 দিব কত আসবে? 4 4 16, 16 দুগুণে 32 আসতেছে না? এই যে এই 32টা। তো এই শক্তি স্তরে সবসময় ইলেকট্রন কিভাবে থাকবে? এই শক্তি স্তরে ইলেকট্রন 2টা, N = 1 এ থাকবে হলো 2টা, তারপর থাকবে 8টা, তারপর থাকবে 18টা, তারপর থাকবে 32টা। এটা তো আমরা বুঝতে পারলাম, তাই না? এটা তো ক্লিয়ার এখন। তাহলে বড়টার কয়টা ইলেকট্রন থাকবে এটা ক্লিয়ার। তাহলে ছোটটাতে কয়টা ইলেকট্রন থাকে এটা একটু বুঝার চেষ্টা করি। ছোটটার L = 1, 2, 3 এগুলোর ভিতরে ইলেকট্রন থাকার জন্যই কয়টা ইলেকট্রন আছে সেটা বুঝার জন্যই আমরা এম এর মানটা বের করি। যেটার এম এর স্তর 3টা, যে -1, 0, 1, যেটা এখানে 3টা আছে, সেক্ষেত্রে 6টা ইলেকট্রন থাকবে। ঠিক আছে, এখানে 6টা ইলেকট্রন থাকবে। আপনারা একটু দেখেন তো, এখানে যে আমি বলতেছি যে এম যেটার এই স্তরটা, এই কয়টা সংখ্যা যা আছে তার দ্বিগুণ ইলেকট্রন থাকবে। তাহলে এম এর এখানে কয়টা আছে? 0, একটা জিনিস আছে, একটা। এখানে থাকবে 2টা ইলেকট্রন, এই জায়গায় থাকবে 2টা, এটার জন্য 2টা। এটার যেহেতু 3টা আছে এখানে থাকবে 6টা, এটার যেহেতু 5টা আছে এখানে থাকবে 10টা। এটার দেখেন গুণ 1 2 3 4 5 6 7, এটার থাকবে দ্বিগুণ, প্রত্যেকটাতে 2টা করে ইলেকট্রন থাকবে। তার মানে 7টা যেহেতু আছে, 7 দুগুণ 14টা ইলেকট্রন থাকবে এখানে। ঠিক আছে, এই জিনিসটা আসলে এটা দিয়ে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দিয়ে বের করা হয়। আমি আরেকটু, আচ্ছা তো আমি আরো সিম্পলি বুঝাই, দেখেন তাহলে কি হচ্ছে এখানে। m = যখন 0 তখন আসলে কি, এটা m = যখন 0 তখন L = 0 থাকতেছে, সেটা আসলে কি থাকতেছে? সেটা কি কোন অরবিটাল? সেটা হলো s অরবিটাল না? তাহলে s অরবিটালে আমরা কয়টা ইলেকট্রন পাচ্ছি? s অরবিটালে আমরা মাত্র 2টা ইলেকট্রন পাচ্ছি, তাই না? 2টা। m = এটার জন্য m এর মান 0, 2টা ইলেকট্রন পাচ্ছি। আবার দেখেন s অরবিটাল বাদ দেন, এটারও 0, তো এখানেও তো 2টাই থাকবে, যেহেতু L = 0 তে 2টাই থাকে। L = 1 এ কি হবে? মানে p অরবিটালে কি হবে? p অরবিটালে আমরা 6টা ইলেকট্রন পাচ্ছি, d অরবিটালে 10টা এবং f অরবিটালে আমরা পাচ্ছি 14টা ইলেকট্রন। তো
তো এই হলো আমাদের 3টা প্রধান কোয়ান্টাম সংখ্যা নিয়ে কথা বলা শেষ। এখন 4 নাম্বার স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা নিয়ে কথা বলবো, যেটা খুবই ইজি, এটা নিয়ে বেশি বুঝাইতে হবে না, বেশি কষ্ট করতে হবে না। স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাটা কি করে এটা আমি প্রথম দিকে মনে বলছিলাম, এটা ইলেকট্রনের ঘূর্ণনটা নির্দেশ করে। আচ্ছা ঠিক আছে, এটা একটু দেখাই দিব। মনে করেন এখানে ইলেকট্রনটা আছে, যে কোনো একটা অরবিটে আছে কিংবা অরবিটাল আছে, ইলেকট্রনটা কি ঘড়ি কিভাবে থাকে 12, 3, 6 এভাবে থাকে না, 9। তো এটা কি ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে নাকি এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে, ক্লকওয়াইজ ঘুরতেছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, এই ব্যাপারটাকে নির্দেশ করে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, যদি এটা ঘড়ির কাঁটার দিকে এভাবে যদি ইলেকট্রনটা যদি এই বরাবর ঘুরে, তখন ওর স্পিনটা আবার হয়ে যায় হাফ। আবার যদি এটা এইভাবে না ঘুরে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে এদিকে ঘুরতে থাকে, তখন এটার স্পিনটা হয়ে যায় -হাফ। এটাই স্পিন কোয়ান্টাম সংখ্যা বলছে। এখন যদি আমি বিশ্লেষণ করতে যাই কেন হাফ -হাফ হয়ে যায়, তাহলে ভিডিও বড় এত হয়ে যাবে যে আপনারা হয়তো বা ভিডিও দেখবেনই না। সো আমি আর এটা নিয়ে কথা বাড়াচ্ছি না, আপনি জাস্ট মাথায় রাখবেন যে যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তখন এই ঘূর্ণনটাকে আমরা s=হাফ দিয়ে প্রকাশ করব, এবং যদি বিপরীত দিকে ঘুরে তাহলে আমরা এটাকে -হাফ দিয়ে প্রকাশ করব। তো স্পিন কোয়ান্টাম সংখ্যার জন্য যদি এতটুকু লেখেন যে ইলেকট্রন, এটাকে ইলেকট্রনের ঘূর্ণন নির্দেশ করে, এটা s দ্বারা আমরা প্রকাশ করতেছি, s এর মান +হাফ হবে কিংবা -হাফ হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো জানলেই আমার মনে হয় আপনারা এই কোশ্চেনটা গুছিয়ে লিখতে পারবেন। তো এই ছিল আমাদের কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, বিভিন্ন কোয়ান্টাম সংখ্যার বর্ণনা দাও। এখানে যা আছে যেভাবে আছে সেভাবে লিখলেই হবে, এক্সট্রা কিছু লিখতে হবে না। আমি প্রতিটা জিনিস খালি কিভাবে হচ্ছে কেন হচ্ছে সেটা একটুখানি বিশ্লেষণ করে দিলাম। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে আমরা পরমাণুর ইলেকট্রন বিন্যাসের নতুন কোনো একটা টপিক নিয়ে আসব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।